ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল অপরাধী। একটু অসাবধান হতেই সে কেড়ে নিল তরতাজা একটা প্রাণ। এবারের হত্যাকাণ্ডের ঘটনায় মানুষ শিউরে উঠেছিল, থমকে গিয়েছিল সাময়িকভাবে। কারণ এই হত্যাকাণ্ডের ভিকটিম ছিল মাত্র 8 বছরের একটা বাচ্চা ছেলে গোগল। আচ্ছা, কি এমন দোষ করেছিল এই গোগল যার জন্য নিজের প্রাণ দিয়ে দাম চোকাতে হয়েছিল? একটা 8 বছরের বাচ্চা ছেলের প্রতি কার, কিভাবে, কেন এত আক্রোশ, কেন এত প্রতিহিংসা? নমস্কার, আমি বেলতলা থানার ওসি রাজা মুখার্জি এই ঘটনার তদন্ত হাতে নিয়েছি। চলুন দেখা যাক আজকের এই পর্বে ঠিক কি ঘটেছিল। নীল, 9:30 বেজে গেল। গোগল কোথায় রে? গোগল এখনো কিছু খেলো না তো? গোগল তো বিট্টুদের বাড়িতে গেছে কাকিমা, ক্যারাম খেলতে। তুই এখানে বসে কি করছিস? জামা কাপড়গুলো যে শুকোতে দিয়েছিস তুলে আন, ওগুলো তো ওস পরে আরো ভিজে যাবে। হ্যাঁ কাকিমা, এক্ষুনি যাচ্ছি। যা। এই তোর দিদি কোথায় রে? জানি না, বোধহয় ঘুমোচ্ছে। আর কত যে ঘুমোবে কে জানে। ছেলেটা যে বাড়ি ফেরেনি, এখনো খায়নি, সেদিকে কোনো হুঁশ আছে? আরে মায়ের কত দায়িত্ব থাকে জানিস? এই তোর দিদির মতো মেয়ের না মা হওয়াই উচিত হয়নি। আরে এইসব কথা আমাকে কেন বলছো? দিদিকে গিয়ে বলো না। তোর দিদিকে একবার ডেকে আনতো। সারাদিন শুধু খিচমিচ খিচমিচ। এদিকে নিজের মেয়ে যে শ্বশুর বাড়ি থেকে এসে এই বাড়িতে পায়ের ওপর পা তুলে রাজরানীর মতো বসে আছে, তার বেলা কিছু নয়। দূর দূর দূর, আমার এই বাড়িতে কাজ করতেই ভালো লাগে না। শুধুমাত্র নীলদা, নীলদা আমাকে ভালোবাসে তাই, তা নাহলে কবে এই বাড়ির কাজের লাথি মেরে। ওটা গোগল না? গোগল এখানে শুয়ে কি করছে? গোগল, এই গোগল, গোগল, কাকিমা, নীলদা, গোগল। এত ডাকাডাকি করার কি আছে মা? মাথাটা ধরেছে, একটু ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলাম, সেটা তোমাদের সহ্য হলো না। এই কিসব বলছিস তুই? সহ্য হলো না মানেটা কি? কত রাত হয়েছে, ছেলেটা কোনো বাড়ি ফেরেনি, কিছু খায়নি। কটা বাজে দেখেছিস? কটা বাজে? 10টা তো বাজেনি এখনো। ও বলেছে 10টার মধ্যে চলে আসবে। গোগল, গোগল, কাকিমা, নীলদা। সব সময় তোমাদের। কাকিমা, কাকিমা, গোগল, গোগল কি হয়েছে? বলেন কি হয়েছে? জামা কাপড় তুলতে গিয়ে দেখি গোগল নিচে পড়ে আছে। পড়ে আছে মানে? পড়ে আছে মানে? গোগল, গোগল আর নেই কাছে। আরে নেই মানে কি হয়েছে? রাধিকা, ইয়েস স্যার। বডি দেখে মনে হচ্ছে খুনটা সন্ধ্যেবেলায় হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু এটা তো বাড়ির প্যাসেজ, এখানে এই অন্ধকারে লোকজন আসে বলে মনে হয় না। তাই স্যার সন্ধ্যাবেলায় খুব সহজেই খুনটা করা গেছে। কিন্তু কথা হচ্ছে এরকম একটা প্যাসেজে বাচ্চাটা এলো কেন? আর দেখো, খুনটা যে করেছে সে জানতো বাচ্চাটা এখানে আসবে।
অর্থাৎ জেনে শুনে একটা প্ল্যান করে খুনটা করা হয়েছে। স্যার দেখে তো মনে হচ্ছে 8-9 বছরের একটা বাচ্চা, এইটুকুনি একটা বাচ্চাকে প্ল্যান করে মার্ডার কোন খুনি করবে? যেই করুক মোটিভ নিশ্চয়ই কিছু একটা আছে, আর মোটিভটা জানতে পারলে কিন্তু কেস অর্ধেক সলভ। রাইট স্যার, বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। শুধু বাড়ি নয়, বাড়ি কানেক্টেড সকলের সঙ্গে কথা বলতে হবে, ফোন নাম্বার নিতে হবে। বাই দ্য ওয়ে, বডিটা কে দেখেছিল প্রথম? এবারে কাজের মেয়ে ঝিমলি। ঝিমলি কাজের মেয়ে? ঠিক আছে, চলো আগে ঝিমলির সঙ্গে কথা বলি। ওকে স্যার, চলুন। চলো। নাম? ঝিমলি মণ্ডল, বাড়ি? বসিরহাটের পরের স্টেশন ভ্যাবলা। রোজ ভ্যাবলা থেকে বেলতলা যাতায়াত করিস? আগে করতুম, তখন শুধু বাসন মাজা আর ঘর মোছার কাজ করতাম, তো তাই এই রান্নার মাসে আনা আসার পর থেকে এখন রান্নার কাজটাও করতে হয়, তাই এখন আর রোজ যাতায়াত করা হয় না। তো লাস্ট কবে ভ্যাবলা গিয়েছিলিস? 1.5-2 মাস আগে। রোজ তোর ফেরা হয় না, কথাটি ভুল। তার মানে তুই এখানেই থাকিস? কিরে, হঠাৎ নাটক শুরু করলি কেন? স্বামী আরেকটা বিয়ে করেছে ম্যাডাম, বাড়িতে সতীনের সাথে ঘর করতে ইচ্ছে করে না। ও, তোর স্বামী ভ্যাবলাতে একজনকে জুটিয়েছে, তা তুই কি এখানে কাউকে জুটিয়েছিস? আমি কাউকে জোটাইনি, আমি আমার মেয়েই না। তুই তো খুব ভালো মেয়ে, বুঝতে পারছি। তো তোর সঙ্গে পরিচয় সূত্র ধরে এ বাড়িতে তোকে খুঁজতে অচেনা কেউ এসেছিল কোনোদিন? কোনো দিন না স্যার, আপনি কাকিমাকে জিজ্ঞাসা করুন না। সেটা কাকিমা জানে না, লুকিয়ে লুকিয়ে এসেছিল? না না স্যার, আমার কথা কেউ ভাবেই না, আমি সবার কাছে ফেল না। আচ্ছা, বাচ্চাটা মানে গুগলের স্বভাবটা কেমন ছিল রে? গোগল তো আর 5টা বাচ্চার মতোই ছিল, পড়াশোনা করতে একদম ভালোবাসতো না, আর খেলাধুলা করতে শুধু ভালোবাসতো। আর কিছু? হ্যাঁ, একটু ব্ল্যাকমেল করার স্বভাব ছিল। যেমন? যেমন ওই তো একদিন আমি 2টো বিস্কুট চুরি করে খেয়েছিলাম, সেটা গুগল দেখে ফেলেছিল, আর তারপর থেকে সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে রোজ চায়ের গুঁড়ো দুধ খেত। বুঝলাম। ঠিক আছে, তুই এখন যা, আর ডাকলে আসবি আর সত্যি কথা বলবি। যা। রাধিকা। ইয়েস স্যার। তুমি গুগলের মা দিদিমাকে বসাও, আমি কথা বলবো, বাট হ্যান্ডেল উইথ কেয়ার। একজনের নাতি আর একজনের সন্তান হারিয়েছে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে স্যার। আমি আসছি। দেখুন, আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, তাই বেশি কিছু জিজ্ঞেস করব না, শুধু কয়েকটা ইনফরমেশন নেওয়ার ছিল। আচ্ছা তুলিকা দেবী, ঘটনাটা যখন ঘটেছিল তখন আপনারা কে কি করছিলেন? আমি বসে টিভি দেখছিলাম, আর ও ঘরে ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছিলেন? কেন, আপনার শরীর খারাপ ছিল নাকি? না, আমার মাথাটা খুব ধরেছিল, তাই ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলাম। আচ্ছা, গুগলকে লাস্ট কখন দেখেছেন? রাধিকা, ওনাকে একটু জল দাও। দেখুন, কথাগুলো বলা খুবই কঠিন, কিন্তু আপনি যদি না বলেন কে খুনটা করেছে সেটাও জানতেও পারবো না, আর খুনিকে ধরতেও পারবো না। 6:30 নাগাদ ওর টিউশন টিচার ওকে পড়িয়ে যায়, তারপর 8টা অবধি হোমওয়ার্ক করেও আমাকে বলল, মা
আমি একটু বিট্টুদের বাড়িতে ক্যারাম খেলতে যাচ্ছি। বিট্টুর বন্ধু, ওর থেকে বছর 2 বড়। আমাদের পেছনের বাড়িটাই বিট্টুদের, পেছন দিয়ে শর্টকাটে যাওয়ার রাস্তাও আছে। রাধিকা, খুনি ওই শর্টকাটটাই ধরেছে। তার মানে স্যার খুনি এমন কেউ যেই শর্টকাট রাস্তাটা জানতো। তুলিকা দেবী, কে কে এই রাস্তাটা জানতো? আমাদের বাড়ির সবাই জানে, আর ওদের বাড়ির সবাই, মানে বিট্টুদের বাড়ির সবাই জানে। পাড়ার আর কেউ জানে কিনা বলতে পারবো না। দেখুন, অনেকেই জানতে পারে, কারণ শহরতলিতে এখন ফ্ল্যাট কালচারটা তো রমরম করে শুরু হয়নি, পাড়া কালচারটাই রয়েছে। তাই পাড়ার লোক এবাড়ি ওবাড়ির উঠোন বাগানের খবর তো রাখবেই। আপনাদের বাড়িতে আপনি, আপনার ছেলে মেয়ে আর আপনার কাজের মেয়ে ঝিমলি, এছাড়া আর কেউ নেই তো? আর কে থাকবে স্যার? ওই নাতিটা ছিল, সারাদিন বাড়িটাকে মাতিয়ে রাখতো, সেও তো চলে গেল। রাধিকা, ইয়েস স্যার। তুমি জিমলিকে ডাকো, ওনাদেরকে সামলাতে পারো। আমাদের এখন নীলবাবুর সঙ্গে কথা বলতে হবে। চলো। ঝিমলি। হ্যাঁ ম্যাডাম। তুমি ওনাদের একটু সামলাও। সম্পর্কটা কতদিন ধরে চলছিল? কোন সম্পর্ক স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। পুলিশ কাকে বলে জানিস তো? বুঝতে পারছিস না, তাই না? বুঝতে পারছিস না? বোঝাবার অনেক রাস্তা আমাদের আছে। বলছি। আসলে কি জানিস তো, আমরা এমনিতে খুব ঠান্ডা, কিন্তু বেগরবাই করলে কথা বলে এই ডান্ডা। বুঝে গেছিস? এবার বল। বল বল। প্রথমে ঝিমলি আমাদের বাড়িতে বাসন মাজা আর ঘর মোছার কাজ করত। তারপর ঘর মোছার অছিলায় আমাকে আমাকে উত্তেজিত করার চেষ্টা করতো স্যার। তারপর আমি একটা নতুন নেশায় পড়ে গেলাম, সারাক্ষণ ঝিমলিকে দেখার নেশা আর লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করার নেশা। এভাবেই একদিন লুকিয়ে লুকিয়ে ভিডিও করে কোনো লাভ নেই গো নীলদা, এতে তোমারই ক্ষতি। তুমি না খুব বোকা গো নীলদা। নয়তো চোখের সামনে কেউ রক্ত মাংসের ঝিমলিকে দেখে ভিডিও দেখে সময় নষ্ট করে।
কিচ্ছু করার জো নেই। অনিল দা, আমাকে এই বাড়িতে পাকাপাকি থাকার ব্যবস্থা করো না। আমি তাহলে সবসময় তোমারই থাকবো। মানে আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে বিয়ে করার কথা বলছি না, আমি শুধু বলছি যে তুমি আমাকে এই বাড়িতে রেখে দাও, তাহলে এই ঝিমলি রোজ নিজেকে তোমার কাছে বিলিয়ে দেবে। আচ্ছা আমি যাই, হ্যাঁ। বলে যা। তারপরে সেই সুযোগটা এসে গেল। রান্নার মাসিটা টানা 3 দিন এলো না, ভাইরাল জ্বর হয়েছে বলে। আর আমার কথায় ঝিমলি 3 দিন রান্না করতে রাজি হয়ে গেল। আমি ওকে সবসময় হেল্প করতাম। আর আমার ভাগ্নে মানে গোকুলকে আমি চকলেট দিয়ে আমার দলে টেনে নিলাম। আর সেই দিন দুপুরে খেতে বসে দিদি, আজকে ডালটা হেভি হয়েছে না? আমার তো একই রকম লাগছে, নতুন কি? তুই খাবারে কি বুঝিস বলতো? বুঝি না যখন জিজ্ঞেস করতে গেলি কেন? মা, ডালটা কেমন হয়েছে বলো তো? ঠিকই তো লাগছে, খারাপ হবে কেন? আমার তো দারুণ লেগেছে, হেভি। আমার দারুণ লাগছে, হেভি। তাই বাবু, তোমারও দারুণ লাগছে? তাহলে এই ডালটাই কাল থেকে হবে, হ্যাঁ? ইয়েস মা, গুড ডিসিশন। কিন্তু হ্যাঁ রে, মাধবী তো 3 দিন আসেনি, তো ডালটা রান্না করলো কে? কি রে বল? আমি, কাকিমা। ও, তাহলে এবার এই রান্নাটাও তুই কর। কিন্তু কাকিমা, সব কাজ সেরে আমি রোজ বসিরহাটে ফিরবো কি করে? বসিরহাটে আর যেতে হবে না, সেখানে কি তোর রাজবাড়ি আছে? আর তাছাড়া শুনেছি তোর বর তো নাকি আর একটা বিয়ে করেছে, তাহলে তুই এখানেই যে কোনো একটা ঘরে থেকে যাবি। মা যখন এত করে বলছে তাহলে তুমি না করো না। ঠিক আছে কাকিমা, তাই হবে। কি হলো, থামলি কেন বল? সেই থেকেই চলল আমার আর ঝিমলির সম্পর্ক। কিরে, তোর ভাগ্নে গোগলের নাকি ব্ল্যাকমেল করার স্বভাব ছিল? চুপ করে আছিস কেন বল? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওইটুকু বয়সে ওর একটা বাজে স্বভাব হয়ে গেছিল, কিছু হলেই ব্ল্যাকমেল করতো। তোকে কোনোদিন করেনি? হ্যাঁ ম্যাডাম, করেছে। ওকে দিয়ে বলেছিলাম আজকে ডালটা খেতে খুব ভালো হয়েছে, এটা নিয়ে সবসময় আমাকে ব্ল্যাকমেল করতো। তবে বেশি কিছু চাইতো না, ওই জাস্ট একটা চকলেট। এই যে মাঝে মাঝে ব্ল্যাকমেল করতো, তোর রাগ হতো না? হ্যাঁ স্যার, খুব রাগ হতো। মেরে ফেলতে ইচ্ছে করতো? না স্যার, এ আপনি কি বলছেন? আমি তো বলছি রে, আর তুই তো সেটা করেছিস। না স্যার, আপনি কি বলছেন? মায়ের দিব্যি স্যার, আমার মরা বাবার দিব্যি স্যার, আমি এসব ভাবতেও পারি না স্যার। আপনি কি বলছেন? ঝিমলির দিব্যি স্যার, বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, যদি জানতে পারি তুই যুক্ত আছিস না, তাহলে কোর্টে তোলার আগে তোকে আধমরা করে ছাড়বো। রাধিকা, ইয়েস স্যার। ওর কাছ থেকে রান্নার মাসির নাম্বার, গুগলের প্রাইভেট টিউটরের নাম্বার, বাইরের লোক, ফ্যামিলির লোক, পরিচিত সকলের নাম্বার নিয়ে নেবে। ওকে স্যার।
এই থানায় তোকে ডাকতে পারিস, চলে আসবে কিন্তু। হ্যাঁ স্যার, আপনি ডাকলে আমি থানায় চলে যাব, প্রমিস স্যার। মনে থাকে যেন। হ্যাঁ স্যার। নাম্বারগুলো লিখে দিয়ে যা। একটা মৃত্যু না, বরং একটা হত্যা। হত্যাই হয়েছিল 8 বছরের একটা বাচ্চা ছেলে। কিন্তু কেন হয়েছিল হত্যা, কে করেছিল হত্যা, আর এই হত্যার মোটিভটাই বাকি। এটা যে অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, পরিকল্পিত খুন, সেটা পরিষ্কার। আর হত্যাকাণ্ডের মোটিভ এতটাই স্ট্রং ছিল যে 8 বছরের একটা বাচ্চা ছেলেকে প্ল্যান করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হলো। যাই হোক, আমরা প্রথম থেকে ওই মোটিভটার খোঁজ চালাচ্ছিলাম প্রাণপণে, কারণ এই ধরনের তদন্তে বয়ানের থেকে যে বয়ান দিচ্ছে তার মানসিক চলনটা আমাদের জানা খুব জরুরি। সে কি বলছে তার থেকে বেশি করে নজর দেওয়া উচিত সে কি ভাবছে, তার মনের অবস্থা কি, আর সেটাই আমাদের গোপনে পড়ে নিতে হয়। গোগলের খুনের জট ওই বাড়ি আর তার আশেপাশেই পাকিয়ে আছে। সেই জট ছাড়াতে পারলেই আমরা খুনির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারবো। এখনো পর্যন্ত যাদের সঙ্গে কথা বলেছি, চলো তাদের চরিত্রের স্কেচটা ভালো করে চিনিয়ে নেওয়া যাক। প্রথমেই ঝিমলি। স্যার, ঝিমলি বুদ্ধিমতী কিনা জানি না, তবে ভীষণ চালাক মেয়ে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা সে ভালো করেই জানে, আর সহজে সেল্টার খুঁজে নিতে পারে। এক্স্যাক্টলি। ও যখন বুঝলো স্বামী বিয়ে করেছে অন্য কাউকে, মানে ওই সংসারে ওরা জায়গা হবে না, আর হলেও ওকে লাথি ঝাঁটা খেতে হবে, তখন কি করলো? ও একটা ছেলেকে বসে আনলো, তার সঙ্গে ঠিকানা বদল করলো। দেখে রাখো, ও কিন্তু ওর পরিচয় ঠিক বদলাবে। বিয়ে করবে বলছেন? কাকে করবে? নীলকে? সুবিধাগুলো বজায় থাকলে নীল, আরো বেটার কেউ পেলে তাকেও বিয়ে করবে। এ কথা আমারও মনে হয় স্যার, কিন্তু আই থিঙ্ক নীল ঝিলমির প্রতি মেন্টালি ইনভলভ। ঝিমলির দিব্যি শুনে এটাই বোঝা যায়। তবে ছেলেটি পার্সোনালিটি ভীষণ কম, ভীষণ কথা বলে। বেশি কথা বলে বললে ভুল হবে। ও একটা প্রশ্নের অনেক উত্তর দেয়, একটা প্রশ্নের সঙ্গে অন্য প্রশ্নের উত্তর দেয় না। বুঝলে না তো? আমি বোঝাচ্ছি তোমাকে। তুমি যদি ওকে জিজ্ঞেস করো তুমি কি দিয়ে ভাত খেয়েছো, ও কি বলবে জানো? ও বলবে কি কি দিয়ে ভাত খেয়েছি, কে ওকে ভাত বেড়ে দিয়েছে, কতটা ভাত খেয়েছে, কি কি দিয়ে খেয়েছে, ওর আগে কার সঙ্গে ভাত খেয়েছিল, তারপরে কার সঙ্গে ভাত খাবে, সেসব ও কিচ্ছু বলবে না। ঠিক স্যার। এই ধরনের মানুষের পেট থেকে সব কথা বার করা যায় ঠিকই, কিন্তু তার জন্য তোমার প্রশ্ন এমন হতে হবে যার উত্তর তুমি সব পেতে পারো। কি বোঝা গেল? বাকি রইল তুলিকা দেবী আর কাকুলি। তুলিকা দেবী খিটখিটে মানুষ হলেও সোজা সাপটা মানুষ, ঘোর প্যাঁচটা কম। তাছাড়া ওনার নাতিকে উনি প্রচণ্ড ভালোবাসতেন, নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি। আমার ঠাকুমা কি বলতেন জানো? আসলের থেকে সুদ যেমন বেশি প্রিয় হয়, তেমনি দাদু ঠাকুমার কাছে তার নিজের ছেলে মেয়ের থেকে নাতি নাতি সব থেকে বেশি প্রিয় হয়। হ্যাঁ স্যার, এটা আমিও শুনেছি। পুলিশের থাম্ব রুলটা মেনে চলো, তদন্তের সময় কিন্তু সন্দেহের বাইরে কেউ নয়। ঠিক স্যার। আর কাকুলি? ডিভোর্সি, এক ছেলের মা, বাপের বাড়িতে থাকে, এখানেই পার্মানেন্টলি থাকার প্ল্যান করেছে, তাই ছেলেকে এলাকার স্কুলেই ভর্তি করেছে, বাস এইটুকুই। হ্যাঁ, এর বেশি আমরা জানার চেষ্টা করিনি, আর ওনার একটা পৃষ্ঠা আমরা উল্টাইনি, তাতে একটু এপাশ হলে ব্যাপারটা ইনহিউম্যান হতে পারতো। স্যার, ওনার বাড়িতে যিনি আগে রান্না করতেন? হ্যাঁ, ওই সম্ভবত মাধবী নাম। হ্যাঁ স্যার, মাধবী মহন্তি, উড়িষ্যার মানুষ। গত 4-5 মাস আগে উনি উড়িষ্যায় পার্মানেন্টলি ফিরে গেছেন। দেখো, একটা বাচ্চা ওনার হাতের রাঁধা ডাল পছন্দ হয়নি বলে ওনার কাজ চলে যায়, উনি উড়িষ্যায় ফিরে যান, আর 6 মাস পরে উনি সেই উড়িষ্যা থেকে ফিরে এসে সেই বাচ্চাকে খুন করবেন, এটা ভাবা না না না, এটা হলিউড সাইকো থ্রিলার হতে পারে, কিন্তু বাস্তবে একেবারেই সম্ভব নয়। আর দ্বিতীয়জন গুগলের প্রাইভেট টিউটর, ওকে 10:30 নাগাদ আসতে বলেছি। 10:30 বাজতে আর 10 মিনিট বাকি। স্যার, আসতে পারি? হ্যাঁ, এসো এসো। নমস্কার স্যার, আমি শুভ ব্যানার্জি, গুগলের প্রাইভেট টিউটর। নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, বসতে পারি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই বসো। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার থেকে বয়সে যথেষ্ট বড়, আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন, আমি সেই সম্বোধন গ্রহণ করলাম। আমার তরফ থেকে ধন্যবাদ, এটা তোমার প্রাপ্য। বাই দ্য ওয়ে, শুনলাম তুমি নাকি গুগলের শুধু টিচার নও, নীলের খুব ছোটবেলাকার বন্ধু। ওই আর কি, এক পাড়াতেই থাকি, আর ক্লাবে আসলে আড্ডাও হয়। বেশ, তাহলে আসল কথায় আসা যাক।
আচ্ছা, লাস্ট কবে তুমি গোগলকে দেখেছিলে? ওই 6:20 নাগাদ। আমি ওকে পড়িয়ে বাড়ি চলে যাই, কারণ 6:55 থেকে একটা ভালো সিনেমা ছিল, সেটা দেখবো বলে। 10:10 পর্যন্ত সিনেমাটা চললো, তারপরে ঘর থেকে বেরিয়ে শুনি এই ঘটনা। কার কাছ থেকে শুনলেন? আমার মায়ের কাছ থেকে শুনলাম, পাশের বাড়ি কাকিমার কাছ থেকেই মা শুনেছিলেন। ঘটনা কিন্তু ততক্ষণে পুরো পাড়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটি একটু লিখে দিবেন। আচ্ছা, এবার বলুন তো যে গোগল কেমন বাচ্চা ছিল? যেরকম হয় বাচ্চারা, খুব দুষ্টু, খেলতে খুব ভালোবাসে। সঞ্জয়, সিমটার পাউচটা দাও। খোলো এটা। সঞ্জয়, বাহাদুরকে বলো গাড়িটা বের করতে, আমি ফরেন্সিক ল্যাবে যাবো। ইয়েস ম্যাম। কুইক কুইক। আপনি একটু বসুন, আমি আসছি। পান্ডে। ইয়েস স্যার। পুরো অ্যাক্টিভিটির উপর নজর রেখো, আমি আসছি। গোগলের নাকি ব্ল্যাকমেল করার টেন্ডেন্সি ছিল। কি শুভবাবু? কই স্যার, না মানে এরকম তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, তোমার হাতে এগুলো কি হয়েছে? ও, এইগুলো আগে খেয়াল করিনি তো। হবে, স্কিন ডিজিজ হবে। না না, স্কিন ডিজিজ কেন হবে? এটা তো মশার কামড়। মশা কামড়ালে প্রথমে ফুলে যায়, তারপরে সব জায়গায় লাল লাল দাগ হয়ে যায়। হ্যাঁ স্যার, মশাই বোধহয় কামড়েছে। এলাকায় যা মশা হয়ে যাচ্ছে স্যার, ডেঙ্গু ম্যালেরিয়ার পুরো প্রকোপ বেড়ে গেছে। হ্যালো, ও রাধিকা, হ্যাঁ বলো বলো। স্যার, সব রিপোর্ট হাতের মুঠোয়। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ শুভবাবু, কি যেন বলছিলেন, এলাকায় মশার উপদ্রব খুব বেড়ে গেছে। মানে ওই বাগানে, বাড়ির আশেপাশে গেলে, প্যাসেজে গেলে নাকি খুব মশা কামড়াচ্ছে, তাই বলছিলেন না? মানে তো খুব সিম্পল শুভবাবু, ওইসব জায়গায় যদি অনেকক্ষণ ধরে কেউ অপেক্ষা করে তাহলে তো খুব মশা কামড়াবেই। স্যার, আমি কিছু বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? খুনি যখন বাচ্চাটাকে খুন করেছিল তখন বাচ্চার ঘাড়ের কাছে খুনের ফিঙ্গারপ্রিন্টসটা পাওয়া গিয়েছিল। আর একটু আগে আপনি যে পেনটা ইউজ করেছিলেন, ওই পেনটা থেকে যে ফিঙ্গারপ্রিন্টসটা আমরা পেয়েছি, খুনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে হুবহু মিলে গেছে শুভবাবু। স্যার, আমি এখনো কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারছেন না? পান্ডে। ইয়েস স্যার। ইন্টারোগেশন রুমে নিয়ে যাও, আপাত মস্তক বেঁধে বেধড়ক ঠাঙাবে, পেট থেকে সব কথা বার করবে। নিয়ে যাও। চল। এই যাও, নিয়ে যাও। চল। ফরেনসিক ল্যাব থেকে জানা যায় কিছু একটা দিয়ে ভিকটিমকে শ্বাসরোধ করা হয়েছে, আর সেটাকে টেনে ধরে রাখার জন্য খুনি ভিকটিমের ঘাড়ের কাছে বুড়ো আঙুল সাপোর্ট নিয়েছিল।
কিন্তু সেই বুড়ো আঙুল যে কোনো মহিলার আঙুল নয় সেটা স্পষ্ট, কারণ আঙুলের ছাপে নিআইডেন টেস্টে জানা গিয়েছে সাধারণত মহিলাদের আঙুলে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে আর পুরুষদের আঙুলে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। অপরাধ শাস্ত্রে এটা একটা যুগান্তকারী আবিষ্কার। যাই হোক, আমরা মহিলাদের বাদ দিয়ে প্রথম টার্গেট করি নীলকে, কিন্তু নীলের আঙুলের ছাপের সঙ্গে খুনির আঙুলের ছাপ তো মিলছে না। আমাদের এসআই বুদ্ধি করে শুভর আঙুলের ছাপটা নিয়েছিল, আর তাতেই স্পষ্ট হয় খুনটা করেছে শুভ ব্যানার্জি। আর এর পরের কাজ শুভর পেট থেকে যাবতীয় গোপন কথা টেনে বের করা। কেউ কথা বলছে না? না দেখি, ওঠ ওঠ, বল স্যার বলছি নীল ছিল মেয়ে পটানো ওস্তাদ, ও সেটা অহংকার ছিল, আর এই নিয়ে আমাদেরকে অপমান করতো স্যার, অপমান করতো। আর ভাই বলিস না, ঘোষপাড়ার তনিমা আর অরবিন্দ পল্লীর তো মাধুরী বৌদি আছে, সঙ্গে আমাদের বাড়ির কাজী মেয়েটাকে পটিয়ে নিয়েছে। ভাই ভাবতে পারবি না কি জিনিস, একেবারে না সেই রাবড়ি। ভাই তুই তো এত মেয়ে পটাস, তা আমাদের দিকে কয়েকটা পাসিং কর না। সামলাতে পারবি? মেয়ে পটাতে না একটা এলেম লাগে, এলেম। এইসব তোর দ্বারা সম্ভব না, বুঝলি তো? এই নিজের থোবাটা কখনো আয়নায় দেখেছিস? সালা ব্যাঙেরও ইচ্ছা হয় মাঝে মাঝে চিত হয়ে শুতে, সালা পারেও বটে। কাকুলিদির ডিভোর্স হয়ে গেল, ওর বাচ্চা নিয়ে নিজের বাপের বাড়িতে চলে এলো, আর আমিও ভালো পড়াশোনায় ছিলাম। আমাকে নীল বললো ওর ভাগনাকে পড়াতে, আমি পড়ানো শুরু করলাম। কিন্তু কাকুলিদি না আমাকে ইশারা করতো, আমাকে দানা দিত। আমি ব্যাপারটা বুঝতে পারতাম, কিন্তু না বোঝার ভান করে থাকতাম, কারণ নীলের দিদি মানে আমারই নিজের দিদি, এটাই মনে করতাম। একদিন কাকুলিদি চেঞ্জ করছিল, আমি ঘরে ঢুকে পড়ি। সরি আমি বুঝতে পারিনি, আমার নক করে আসা উচিত ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভেতরে এসো না। বলছি গুগল কোথায়? বিট্টুদের বাড়িতে খেলতে গেছে, চলে আসবে এক্ষুনি। আমি কি তাহলে পরে আসবো? কেন, আমার সাথে বুঝি গল্প করা যায় না? আমি কি বাঘ না ভাল্লুক? না মানে সেরকম ব্যাপার নয়। তাহলে ভেতরে এসো। আচ্ছা, তোমার নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড নেই না? না, আমার মতন খারাপ দেখতে ছেলের আবার গার্লফ্রেন্ড হয় নাকি? ও মা, কেন? কে বলেছে তোমাকে তুমি খারাপ দেখতে? আর কি বলো তো, ছেলেদের না বেশি মিষ্টি মিষ্টি দেখতে হলে ঠিক ভালো লাগে না। বলছি, যতদিন না তোমার কোনো গার্লফ্রেন্ড হচ্ছে, তুমি আমার সঙ্গে এসে গল্প করতে পারো। এইভাবেই চলতে চলতে আমাদের সমস্ত বাঁধ ভেঙে গেল। আমি আর কাকুলিদি ঘনিষ্ঠ হয়ে পড়লাম।
তারপর দিনের পর দিন এভাবেই আমাদের সম্পর্কটা চালিয়ে গেলাম। কখনো গুগলকে বিট্টুদের বাড়িতে পাঠিয়ে দিতাম, আর কখনো ওকে অঙ্কের টাস্ক দিয়ে আমরা আমাদের সম্পর্কটা চালিয়ে যেতাম। একদিন তারপর আমার মনে হলো ঘরে বোধহয় গুগল এসেছিল। হ্যাঁ। আরে আরে কোথায়? তুমি ভুল দেখেছো, এলে তো ডাকতো না, আমার মনে হচ্ছে। আরে দূর, আসলে চলো তো। তারপর গুগল বিষয়টা দেখার পর কাকুলি থেকে কিছু বললো না, কিন্তু আমাকে না ব্ল্যাকমেল করতে শুরু করলো। আজকে তোমাকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ডিভিশন, বাংলায় যাকে বলে ভাগ। কালকে তোমাকে আর মামামকে একসাথে দেখেছিলাম। কই, কোথায়? না তো। না, মিথ্যে কথা বলবে না, আমি দেখেছি। না না, তুমি না ভুল দেখেছিলে, ভুল বুঝেছিলে। আসলে তোমার মামামের কাঁধে ব্যথা করছিল তো, তাই আমি মাসাজ করে দিচ্ছিলাম। সেটা আমি জানি না, আমি কিন্তু বাড়ির সবাইকে বলে দেবো। না না গুগল, তুমি কাউকে বলো না এসব কথা, বলো না। হ্যাঁ ওকে, প্রমিস। তাহলে তুমি কালকে আমাকে একটা বড় চকলেট কিনে দেবে? ঠিক আছে, হ্যাঁ কিনে দেবো। গুগলের দিন দিন না ডিমান্ড বেড়েই চলেছিল। কখনো লুডো, কখনো চাইনিজ শেখার, কখনো র্যাকেট, ব্যাডমিন্টন, এগুলো সব চাইতো আমার কাছে। কাকলিকে জানাসনি? হ্যাঁ জানিয়েছিলাম, কিন্তু ও উদাসীন ছিল। ও বলছিল তুমি দিও না, চাইলেও দিও না। কিন্তু আমিও না হাতে হাত রেখে আর বসে থাকতে পারলাম না। গলার কাঁটাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেটারই প্ল্যান করছিলাম। গুগলকে মারার প্ল্যানে কাকুলিও যুক্ত ছিল? না না, কাকুলি দিয়ে কোনো যুক্ত ছিল না, এটা আমার একারই প্ল্যান ছিল। প্ল্যানটা শুনি। গুগল প্রত্যেক দিন রাত 8টার সময় বিট্টুদের বাড়িতে খেলতে যেত। আমি চান্সটা মিস করলাম না। আমি এটাও জানতাম যে গুগল বিট্টুদের বাড়ি যাওয়ার জন্য বাড়ির পেছনের প্যাসেজটা ইউজ করত। তারপরে আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলাম। খুব মশা কামড়াচ্ছিল, দাঁতে দাঁত চেপে রেখে আমি অপেক্ষা করছিলাম। এমন সময় দেখি গুগল আসছে।
স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন স্যার। এই পাপের কোনো ক্ষমা নেই শুভ, তোর শাস্তি অবধারিত, আর সেটা হলো ফাঁসি। চলো। একটা বাচ্চা যখন বড় হতে থাকে তার মধ্যে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে কিছু দোষ ত্রুটি। অভিভাবকদের উচিত বাচ্চার মন থেকে সেই দোষ ত্রুটি রেকটিফাই করে তা সরিয়ে ফেলা। কাকুলি আর তার ফ্যামিলি নিশ্চয়ই জানতো গুগলের মধ্যে এরকম কোনো দোষ দিনে দিনে বড় হচ্ছে, সেটা হলো ব্ল্যাকমেল করা। আর সেই দোষ সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ উদাসীন, আর সেই দোষই ডেকে এনেছিল গুগলের জীবনের চরম পরিণতি। আবারও বলি, সম্পর্কের একটা সীমারেখা থাকা উচিত, আর সেই সীমারেখা অতিক্রম করলেই সম্পর্ক হয়ে ওঠে ভয়াবহ, ভয়ঙ্কর। কারণ আপনি মনে রাখবেন, আপনারই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কোনো না কোনো অপরাধী। তাই সাবধান হন আপনি, সাবধান হও বাংলা।